নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। যা কলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টার পাঞ্চে আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কার্যত কমিশনের বিরুদ্ধে এক প্রকার সুর চড়াচ্ছে বিজেপি। অনেকে ভাবছেন যে কমিশনের বিরুদ্ধে বিজেপি কেন সুর চড়াবে, কারণ তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ জ্ঞানেশ কুমার যেদিন থেকে নির্বাচন কমিশনের দায়িত্বে এসেছেন বা তার আগে থেকে যারা দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনে, সবসময় সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা অভিযোগ করেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপির বি টিম, বিজেপির কথায় চলে কমিশন। ঠিক এই অভিযোগ আগেও হয়েছে 24-এর নির্বাচনে, তার আগের বাংলায় নির্বাচনে। কিন্তু এবার যে কথা বললেন রাজ্যের বিজেপি সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য, অনেকে বলছেন সেটা নজিরবিহীন। কারণ তিনি একেবারে সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে যে কথা বললেন, তার অর্থ এটাই দাঁড়ায় যে বিজেপির নির্বাচন কমিশনে কোথাও একটু হয়তো বীতশ্রদ্ধ হয়ে পড়েছে বা ভরসার অভাব কি হচ্ছে, এই প্রশ্ন উঠছে এই কারণে। কারণ তিনি বলছেন যে ঠান্ডা করে বসে নয়, মুখ্য নির্বাচন কমিশনার, দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে বাংলায় আসতে হবে এবং দেখতে হবে বাংলায় কি পরিস্থিতি। অনেকে ভাবছিলেন এখানেই হয়তো সমাপয়েত, তা নয়। এবার একেবারে একই সুরে কথা বলতে দেখা গেল একেবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আমি প্রথমে চলুন আপনাদের এই দুজন কি বলেছেন নির্বাচন কমিশন প্রসঙ্গে বা কমিশনার প্রসঙ্গে শোনাই। রাজ্যে সাংবিধানিক সংকট নয়, পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। জ্ঞানেশ কুমার বলুন তিনি এগুলো বন্ধ করতে পারবেন কি পারবেন না। আমরা তো জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করছি। জ্ঞানেশ কুমারকে আজকে জবাবদিহি করতে হবে, তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। এটা শুধু দিল্লিতে বসে থাকলে হবে না, ওই ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসতে হবে, এখানে আসতে হবে, ডায়মন্ড হারবারে আসতে হবে, গোসাবায় আসতে হবে, বেলডাঙ্গায় আসতে হবে, বীরভূমে এতে দেখুক কিভাবে কাজ করছে বিএলওরা। এখন অব্দি 5 লক্ষের বেশি পালিয়েছে। হ্যাঁ কিনা বলুন? ফাঁকা হয়েছে তো, গর্তে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে, সাপগুলো বেরিয়েছে, সাপগুলো বেরিয়েছে, পিল পিল করে পালাচ্ছে, পিল পিল করে পালাচ্ছে। তাই মমতা ব্যানার্জি পায়ে কাঁটা ফুটেছে। আমি শোনালাম বক্তব্য। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকাল যাওয়া হয়েছিল নির্বাচন কমিশনে, 10 সদস্যের প্রতিনিধি দল তারা যান। কিন্তু সেখানে তারা পরিষ্কার বলছেন 5টি প্রশ্ন করেছিলেন, পঞ্চবানের একটি প্রশ্নেরও উত্তর তারা পাননি। তারা বলছেন নির্বাচন কমিশনারের গায়ে রক্তের দাগ লেগে আছে, হাতে রক্তের দাগ লেগে আছে। আর আজকে ডেরেক ওব্রায়েন কি বলছেন চলুন আপনাদেরকে শোনাই। If we are saying all this, all 10 of us MPs, 4 of us have spoken today, then why don't you release the transcript of what was discussed at yesterday's meeting? Come on. Abhishek was very generous yesterday when he said, "Ye ek din mein nahi chahiye, chalo 2 din lo, 1 week lo, 10 days lo, transcript." Okay. So here today, what we will do is we will give you the same 5 questions. 1, 2, 3, 4, 5. এবার শোনাবো শশী বাজা কি বলছেন। শ্রমিকবাবু হঠাৎ এই কথা বললেন, তার কি মূল্যায়নের উপরে বলেছেন? তার মানে এতদিনে আমরা তো বলছিলাম যে এসআইআর আরম্ভ হয়েছে, কিন্তু মাঠে ময়দানে যারা এসআইআরকে নিয়ে এত লাপালাপি করছিলেন আর ভবিষ্যৎবাণী করছিলেন, কোন ভিত্তিতে করছিলেন 1 কোটি মানুষকে বাদ দেব, এখন বাস্তবে যখন মাঠে ময়দানে নামছে দেখছে যে এটা পুরোপুরি তাদের উপর ব্যাকফায়ার করছে। এই আলোচনায় আমি যারা রয়েছেন পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে কৃষাণু মিত্র, কৃষাণুদাকে স্বাগত জানাই। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, বিজেপির তরফে তন্ময়দাকে স্বাগত। তন্ময়বাবু, আমার প্রশ্নের কোনো দরকার নেই, একদম স্পষ্ট প্রশ্ন তুলে দিয়েছেন শশী বাজা, আমি তারই বক্তব্যের উত্তর নেব প্রথমে। দেখুন, বিজেপি একটি জাতীয়তাবাদী দল,
বিজেপি চায় সেই নির্বাচন সে বিহারে হোক, উত্তরপ্রদেশ হোক, যেখানে বিজেপি ক্ষমতায় আছে, আর যেখানে বিজেপি ক্ষমতায় নেই, তামিলনাড়ু হোক, কেরালা হোক, পশ্চিমবঙ্গে হোক, যেন স্বচ্ছভাবে হয়, স্বচ্ছ তালিকার উপরে হয়। তো সেই উদ্দেশ্য, সেইটাই বিজেপি বলে থাকে। আর নির্বাচন কমিশনের এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ তালিকা তৈরি করা, এছাড়া আর কিছু নয়। না, আমি বলছি যদি স্বচ্ছ তালিকা হয়, স্বচ্ছ তালিকায় 1 কোটি নাম বাদ যাবে, আপনারা প্রথমেই জানলেন কি করে? কেউ বলে দেয়নি 1 কোটি নাম বাদ যাবে। হচ্ছে 1 কোটি নাম, সবাই যেটা বলেছে অনুমান। অনুমানের ভিত্তিটা কিভাবে এসছে আপনি জানেন, যে বিহারে 65 লক্ষ বাদ গিয়েছে। আপনি জানেন পশ্চিমবঙ্গের এই হচ্ছে বিভিন্ন এই বর্ডার ডিস্ট্রিক্টগুলো, ধরুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হচ্ছে ওপরে চলে যান মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এইগুলোতে দেখবেন যে ভোটারের সংখ্যা বেড়েছে কোথাও 100% বেশি, কোথাও 90%, কোথাও হচ্ছে 88%। এটা কি করে হতে পারে বলুন তো? সেখানে কি পপুলেশন এইভাবে বেড়েছে? তাহলে আপনি পরিষ্কার করে বুঝতে পারছেন অনুপ্রবেশ হওয়ার জন্য সেগুলো হয়েছে। এক্ষেত্রে পাল্টা অভিযোগ কিন্তু কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধেও আছে। আমি কতগুলো রাজ্যের নাম দিয়ে বলছি যেখানে কংগ্রেস পরিষ্কার বলছে উত্তরপ্রদেশ, মাফ করবেন, রাজস্থানের ভোটে দেখা যাচ্ছে, হরিয়ানার ভোটে একই জিনিস দেখা গেছে, একেবারে দিল্লির ভোটেও সেখানেও দেখা গেছে যে মাত্র ভোটের 3-4 মাস আগে হঠাৎ করে সেখানে ভোটের সংখ্যা বা ভোটারের সংখ্যা বেড়ে গেছে, আবার দেখা যাচ্ছে ভোটের পরে যে সংখ্যা দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। আচ্ছা 10 সেকেন্ড, হ্যাঁ বলুন। এই রাজ্যগুলো যেটা আপনি বললেন, সেখানে ভোট হওয়ার পরে কিন্তু কংগ্রেস কোনো কমপ্লেন করেনি। আর কংগ্রেস আজকে রাহুল গান্ধীর ক্ষমতা নেই এপিডেভিট করে বলা, এপিডেভিট করে বলতে বলা হচ্ছে, বলবে না, কারণ কি জেলে যাবে মিথ্যা কথা বলার জন্য। কৃষ্ণবাবুর কাছে যাব। কৃষ্ণবাবু, যেটা খুব স্পষ্টভাবে সাধারণ মানুষ জানতে চাইছেন, বিজেপি কি ঢোক গিলছে? 1 কোটি নামের কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় কত নাম বাদ যেতে চলেছে বা আদৌ নাম বাদ যেতে চলেছে কিনা। না, আমাদের 5টা প্রশ্ন, আমরা সরাসরি 5টা প্রশ্ন করেছি। আমাদের সাংসদদের প্রতিনিধি দল গেছিলেন রাষ্ট্রীয় নির্বাচন কমিশনে। সেখানে প্রথম প্রশ্ন হলো যে এইটার উদ্দেশ্য যদি অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদেরকে বিতাড়িত করা হয়, তাহলে যেটা মেন মানে অ্যাকশনের জায়গা, যে উত্তর পূর্বাঞ্চলের যে 6টি রাজ্য, আজকে যাদের সাথে বাংলাদেশের বর্ডারের সাথে সাথে বার্মার বর্ডার আছে, যে রোহিঙ্গা প্রদেশ, যে বার্মার যে রোহিঙ্গা অঞ্চল মায়ানমারে, তো তার যে 4টে রাজ্য, অরুণাচল প্রদেশ হোক, আজকে নাগাল্যান্ড হোক, মিজোরাম হোক, আজকে মণিপুর হোক, সেইখানে তো এসআইআর হচ্ছে না। এমনকি যেটা সবথেকে অনুপ্রবেশ কবলিত, যে আসামের চিরাং এবং ধুবড়ি 2টো জেলা, সাকসেসিভ কংগ্রেস গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট বলেছে, তো সেই আসামেও এসআইআর হচ্ছে না। তো আসামকে বাদ দিয়ে, নর্থ ইস্টকে বাদ দিয়ে আপনারা কি অনুপ্রবেশকারী চিহ্নিত করছেন? 1, 2 হচ্ছে যে বর্তমান যে নির্বাচনী যে তালিকা, যে ইলেকটোরাল রোল, যেটা 2025 সালের জানুয়ারি মাসে বা যার ভিত্তিতে 2024-এর লোকসভা নির্বাচন হচ্ছে, তার ভিত্তিতে এসআইআর হচ্ছে না। এবং সেটা যদি নির্বাচন কমিশনের মনে হয় যে সেই তালিকা সঠিক নয়, তাহলে কেন্দ্রের যে ইউনিয়ন গভর্নমেন্ট, বর্তমান যে ইউনিয়ন গভর্নমেন্ট, সেটা যে তালিকাতে নির্বাচিত হয়েছিল, তাহলে কি সেই সরকারও অবৈধ, বেআইনি সরকার? এবং তৃতীয় প্রশ্ন, বিএলও এবং সাধারণ মানুষ মারা গেছে। আগে বিজেপি অভিযোগ করছিল সব বাংলার নাকি প্রবলেম, এখন দেখা গেছে ভুরি ভুরি বিএলও মারা গেছে, বাংলা থেকে বেশি সংখ্যক অন্যান্য রাজ্যে মারা গেছে সাধারণ মানুষ। আমাদের প্রতিনিধি 40 জনের তালিকা তুলে দিয়েছে, তাতে বিএলওরা আছে, সাধারণ মানুষ আছে। এদের মৃত্যুর জন্য দায় কি নির্বাচন কমিশন নেবেন? চতুর্থ প্রশ্ন, বিহারে যেভাবে জীবিকা দিদি যাদেরকে বিহার সরকার এবং নির্বাচন কমিশন ব্যবহার করেছে, যাদেরকে অতিরিক্ত 10,000 টাকা করেও দেওয়া হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে এই নির্বাচন কমিশনের কাজে। তাহলে বাংলাতে বাংলা সহায়তা কেন্দ্রের যারা কর্মী, তাদেরকে ব্রাত্য রাখা হয়েছে কেন? যখন দেখা হচ্ছে বিএলওদের উপরে অতিরিক্ত চাপ হচ্ছে, তারা ত্রাহি করছে। পঞ্চম এবং লাস্ট কোয়েশ্চেন, যে এত যে তুমি যেটা বললে 1 কোটি নাম, সে 1 কোটি থেকে ধরাস করে 95 লক্ষ বাদ গিয়ে এখন বিরোধী দল নেতা বললেন 5 লক্ষ, এই সংখ্যাগুলো তারা কিভাবে উপনীত হচ্ছেন? তাহলে কি নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে আতাত আছে যে এই ডেটা তাদের সাপ্লাই হচ্ছে বা বিজেপি ডেটা নির্বাচন কমিশনকে দিচ্ছে? 5টা পয়েন্ট ব্ল্যাঙ্ক কোশ্চেন এর সাথে আমরা মৌখিকভাবে করেছি এবং এর সাথে আমরা 40 জনের তালিকা দিচ্ছি। এবং সর্বোপরি আমি বলি, আজকে যে বিএলওদের উপর অতিরিক্ত চাপ এবং তাদেরকে যে মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে, ব্যবস্থা হবে ভুল ত্রুটি হয়ে গেলে, আমরা জানি তারা কি প্রেসারে কাজ করছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট তাদের এই আপলোড করার মতো সেই জায়গাতে নেই, বারবার
আমার সেগুলো 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা লাগছে। তাহলে যেখানে নতুন আইন করে নির্বাচন কমিশনারকে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন নিজে তাদেরকে অব্যাহতি দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যতের কোনো আইনি প্রক্রিয়া থেকে, যে কোনো আইনি লিগ্যাল অ্যাকশন এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে নেওয়া যাবে না, যে তারা এই কাজের দৌড়েন যদি তাদের ভুল ত্রুটি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে তাদের কর্মী বিএলওদের শাস্তি দেওয়ার অধিকার এই নির্বাচন কমিশনে কি করে আছে যখন তারা অব্যাহতি নিয়ে আইন করে বসে আছে? তন্ময়দার কাছে একটা জিনিস জানতে চাই। তন্ময়দা, তৃণমূল বলছে নির্বাচন কমিশন সঠিক পথে নেই, আপনারা বলছেন সঠিক পথে নেই, আসুন গ্রাউন্ড জিরোতে এসে দেখুন। কিন্তু আমি একদমের বাইরে গিয়ে একটা কথা বলছি, সবাই যখন কারো বিরুদ্ধে অভিযোগ করে তখন বলা হয় তিনি নাকি সঠিক পথে চলছেন। তাহলে নির্বাচন কমিশন কি সঠিক পথে আছে, নাকি আপনাদের এটা স্ট্র্যাটেজি যে নির্বাচন কমিশনের সম্পর্কে 4টে কথা সামনে বললে, জনমানুষের সামনে বললে তৃণমূল যে অভিযোগ করছে সেটাকে খণ্ডন করা যায়? দেখুন, আমাদের একটাই হচ্ছে, আমরা বলে এসেছি যে স্বচ্ছ তালিকা, যেখানে হচ্ছে মৃত ভোটার থাকবে না, 2 জায়গায় নাম আছে থাকবে না, বাদ যাবে। আর বাদ যাবে হচ্ছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আর হচ্ছে এর উদ্দেশ্যে যেটা করার প্রয়োজন নির্বাচন কমিশন করুন। নির্বাচন কমিশন একই কথা বলে আসছেন, বলছেন আমরাও চাই যোগ্য ভোটার প্রত্যেকের তালিকায় থাকবে, অযোগ্য ভোটার একজনও থাকবে না। সমস্যাটা হচ্ছে তৃণমূলের, কারণ এই যে 5টা প্রশ্ন কথা বললেন, এই প্রত্যেকটা বস্তা পচা প্রশ্ন। আমি আপনাকে একটা একটা করে বলে দিলাম, সময় দিন আমাকে একটু। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমি বলে দিলাম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে 2024 তালিকা নয় কেন? আরে আপনারা তো সুপ্রিম কোর্টে এই প্রশ্ন করেছিলেন। সুপ্রিম কোর্ট তো বিহারের ক্ষেত্রে মান্যতা দিয়েছিল, হ্যাঁ 2002 থেকে 2004 যে দেশে এসআইআর হয়েছিল সেই লিস্ট ধরেই হবে। তো এটা তো হয়ে গেছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আবার কেন হচ্ছে ভাঙা রেকর্ড বাজাচ্ছেন? তারপরে বলুন, ধরুন বিএলও সাধারণ মানুষ মারা যাচ্ছে। আচ্ছা, আপনারা দেখিয়েছেন বা বহু মিডিয়া দেখিয়েছে, সন্দেশখালিতে বিএলওকে থ্রেটেনিং করা হচ্ছে, মেরে ফেলে দেবো, ঘর বাড়ি ভেঙে দেবো। তারপরে পুলিশ গিয়ে একজনকে অ্যারেস্ট করেছে, তার মানে ঘটনাটা হয়েছে। আচ্ছা, মালদা হয় বলুন, একজন বিএলও স্বামীকে পিটিয়ে মারা হলো, তার অন্ডকোষে আঘাত করা হলো। তো এর থেকে আপনি এটা বলতে পারেন যে তৃণমূলের সন্ত্রাসের জন্য আজকে বিএলওদের রাতের ঘুম চলে গিয়েছে জায়গায়। আমি আর একটা বলতে দিই আমাকে, এই কথা হচ্ছে যে বিএলওদের এই সংখ্যা কিভাবে উপনীত হচ্ছে। আচ্ছা, আপনারা যদি এত কিছু বলার থাকে তো আপনারা তো সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্টে তো শুনানি হবে, সুপ্রিম কোর্টে বলবেন। তো আপনারা এখানে আবার চেঁচামেচি করছেন কেন? একবার সুপ্রিম কোর্টে যাবেন, আবার বাইরে চেঁচাবেন একই জিনিস নিয়ে। কিন্তু আমরা আমাদের ক্যামেরাতে আজকে আমরা গিয়েছিলাম মধ্যমগ্রাম, মানে বেশি দূরে নয়, মধ্যমগ্রামে গেছিলাম। প্রথমে আপনাদের বনবেবীতলা দেখিয়েছিলাম, মানে নিউ টাউনের এলাকায়, তারপর সাপুইপাড়া দেখিয়েছিলাম আপনাদের দমদম এলাকায়, আর আজকে আমরা গেছিলাম মধ্যমগ্রাম। সেই মধ্যমগ্রাম এলাকাতেও গিয়ে দেখলাম সমস্ত এলাকা ফাঁকা, কার্যত শ্মশানের নিস্তব্ধতা। সেখানেও প্রচুর বাংলাদেশি মানুষের বসবাস, এলাকা ফাঁকা হয়ে গেছে, একের পর এক গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু অনেক গ্রামাঞ্চল নয়, এগুলো শহরাঞ্চলের উপকণ্ঠে বলা যেতে পারে। সেই ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছি। আমি যে বিষয়টা আপনাদের শোনাবো এখন, এই আলোচনায় উঠে আসছে ডিটেনশন ক্যাম্পের কথা। কেন উঠে আসছে? বলা হচ্ছে কাউকে নাকি বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, তার জন্য তিনি পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনাদের শোনাবো যে কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি কি বলছেন, শান্তনু ঠাকুর, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন, চেঁচামেচি করে লাভ হলো? ইলেকশন কমিশনকে তো ঠেকানো গেল না। এসআইআর হলো, এসআইআর কার্যকারী হবে, সব শেষ, সমস্ত কিছু শেষ, বেশি দিন বাকি নেই। জাস্ট ভোটটা হলেই বুঝতে পারবেন আপনাদের কোথায় ঠাঁই হয়। আর এবার পাল্টা অনুব্রত মণ্ডল কি বলছেন আপনাদের শোনাই। তুমি আমাদের এসআইআর এর পর তুমি এনআরসি করবে, আমরা জানি। এনআরসি করে কি করবে? ভোটার লিস্টে বাদ দেবে, ভোটার লিস্টে বাদ দিয়ে জেলে নিয়ে যাবে। তো গুড়ে বালি পারবে না। এটা পশ্চিম বাংলা, কে যেন আছে? মমতা ব্যানার্জি। আমি একটু কৃষ্ণবাবু আপনার কাছে জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমরা এসআইআর এর বিরোধী নই। আপনারা সিএ এনআরসির বিরোধী কিনা
আমি আপনার কাছে জানতে চাইবো, কিন্তু একই সঙ্গে জানতে চাইবো একটা দেশে যদি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার থাকে, এনআরসি থাকে, সিএ থাকে, তাতে আপনাদের আপত্তি কোথায়? এই প্রশ্নও তো বিজেপি তুলছে। আমাদের কোনো আপত্তি নেই, কিছুতেই আপত্তি নেই, যেটা বৈধ, আইন সিদ্ধ, সংবিধান সিদ্ধ, কিন্তু এইগুলো কোনোটাই তো নয়, এগুলো সব বিজেপি সিদ্ধ হয়ে যাচ্ছে, কোনোটাই সংবিধান সিদ্ধ না। যেরকম আমি উদাহরণ দিলাম যে নির্বাচন কমিশনাররা নিজেদেরকে আইন থেকে অব্যাহতি দিয়ে দিয়েছেন, আইন পাল্টে তারা বলেছেন তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা বর্তমান বা ভবিষ্যতেও নেওয়া যাবে না। যদি তাদের কোনো বেআইনি কাজ কারবার ধরাও পড়ে, তাদের যদি কোনো গাফিলতি ধরাও পড়ে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো সরকার নিতে পারবে না। কিন্তু তারা আবার বিএলওদের সাজাচ্ছেন, যদি ঠিক করে কাজ না করতে পারো তাহলে কিন্তু তোমাদের জেল করে দেবো। এই দ্বিচারিতা তো চলতে পারে না। বিজেপি সিদ্ধ আমরা মানছি না, আমরা সংবিধান সিদ্ধ মানি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও টুইট করে বলেছে যে আমাদের যে 5টা প্রশ্ন তার জবাব না দিয়ে নির্বাচন কমিশন সরাসরি, যেরকম আমার নেতা ডেরেক ওব্রায়েন বললেন যে আপনারা ট্রান্সক্রিপ্ট রিলিজ করুন, আপনারা সিসিটিভি ফুটেজ যা কথোপকথন হয়েছে, আমাদের নেতারা যা প্রশ্ন করেছে সাংসদরা, সেগুলো রিলিজ করুন। আপনি দেখুন আপনারা কি উত্তর দিয়েছেন বা দেননি সেটা পরিষ্কার হয়ে যাবে। তা না করে এই সিলেক্টিভলি এটা আপনাদের অরণ্যের রোদন, আপনারা কিছু পাল্টাতে পারবেন না, তাহলে কেন প্রতিবাদ করছেন? উনি কেন কি বিদেশ চলে গেছিলেন? যখন উনার এলাকায় মতুয়া, প্রান্তিক, হিন্দু সমাজ, উদ্বাস্তু সমাজের মানুষ যখন এসআইআর এর কবলে কান্নাকাটি করছেন, উনি তো চলে গেছিলেন পরিবারের সাথে বিদেশে যেতে। কেন গেছিলেন সেটাও আমরা জানি, সেটা সময় মতো বলা যাবে। কিন্তু আপনি বলুন মানুষের পাশে উনি দাঁড়াননি। আমার নেত্রী গেছেন ছুটে, আমার নেত্রী গেছেন হাজারে হাজারে লাখে লাখে মতুয়া, প্রান্তিক, উদ্বাস্তু হিন্দু তার পাশে দাঁড়িয়েছে, তার হাঁটার দুধারে তাকে উৎসাহ দিয়েছেন, তার আশীর্বাদ গ্রহণ করেছেন। আজকে তাদের যদি থাকে, আমি তো আবার বলছি 1 কোটি থেকে 1,20,00,000 তো উনি বলেছিলেন, তারপরে হট করে 5 লক্ষ হয়ে গেল। আর আপনি বলুন না, এই যে আপনারা দেখছেন এত নাকি গ্রাম খালি, পাড়া খালি, অমুক খালি, তো তাহলে নির্বাচন কমিশন কি করে বলল যে এনিউমারেশন ফর্ম 2025 সালের জানুয়ারি মাসের তালিকা ভিত্তি করে 99.7% পৌঁছে গেছে? তার মানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বর্তমান যে তালিকা আছে তার 99.7% পেয়েছে। 22 লক্ষ ফর্ম ফেরত আসেনি, মানে জমা পড়েনি। আবার না আসুক, তার মানে আপনারা বলতে চাইছেন যে সাকুল্যে 10 লক্ষ এনুমারেশন ফর্ম যায়নি এবং আপনার কথা মতো 20 লক্ষ ফেরত আসেনি। তার মানে 10 লক্ষ আর 20 লক্ষ, 30 লক্ষর মধ্যে আপনার অবৈধ আছে, মৃত আছে, সব এই 30 লক্ষর মধ্যে। তাহলে কি বলছিলেন এতদিন? 10 কোটি, 1 কোটি, 1 কোটি 20, এগুলো কাকে ভয় দেখাচ্ছেন? আমি তন্ময় বাবু, আপনারা বহুবার অভিযোগ করেছেন বহু এমন মানুষ যারা মারা গেছেন, দেখা যাচ্ছে ভোটের সময় তারা ভোট দিতে আসেন ভূত হয়ে। এই জন্যই তো ভোটার তালিকায় ভূতের তত্ত্ব। আর গত কয়েকদিন ধরে জি 24 ঘন্টায় আমরা এমন প্রচুর প্রতিবেদন দেখাচ্ছি যেখানে আমরা দেখাচ্ছি যে একজন ব্যক্তি তার শ্বশুর মশাইকে বাবা বানাচ্ছেন, আবার দেখা যাচ্ছে 2015 সালে মারা গেছেন একজন ব্যক্তি, তার সমস্ত ডকুমেন্ট দিয়ে আরেকজন বাংলাদেশি তিনি নিজেকে ভোটার বলে দাবি করার জন্য এসআইআর ফর্ম ফিল আপ করেছেন। এই ছবিও বাংলায় দেখতে পাচ্ছি। দেখুন আপনি সৈকত, আপনি আরো কতগুলো জিনিস বললেন না। আমাদের পশ্চিম বাংলায় জঙ্গি 2 জায়গায় ভোটার, সাদরাডি, সে 2 জায়গায় ভোটার এবং ভোট দিয়েছে। আমাদের এখানে এই বেশি দূর যেতে হবে না, বিরাটিতে আজাদ মল্লিক, সে হচ্ছে পাকিস্তানের নাগরিক, পশ্চিমবঙ্গে ঢুকেছিল পাসপোর্ট করে, তাকে 4টে জন্মের শংসাপত্র তৈরি করে দিয়েছিল তৃণমূল, যাতে সে 4টে পাসপোর্ট পেতে পারে। তো এটা তো আপনি ভুড়ি ভুড়ি বলে যাবেন। আমি দেখুন এই কথাটা বলতে চাই যে তৃণমূল অনেক সময় কি জানেন তো, নামাবলী পড়ে সাধু সাজে। এই যে বলছেন যে আমরা তো সব মানতে রাজি আছি, যে কোনো কিছু। আচ্ছা আপনাদের মনে নেই আপনারা কেমন ভাবে ছিচ্ছি 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 পশ্চিমবঙ্গ জুড়ে করেছিলেন? প্রায় 400 কোটি সম্পত্তি পোড়ানো হয়েছিল, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কেন করেছিলেন? যে আপনারা হিন্দুদেরকে নাগরিকত্ব পেতে দিতে চান না, আপনারা হিন্দুদেরকে আলাদা করে দেখেন, আপনারা হিন্দু বিরোধী দল, সেই জন্য ক্যাকা ছিচির কথা মনে পড়ছে। তো এখন আর হচ্ছে ওই সাধু সাজার চেষ্টা করবেন না। আর যেটা বলা হচ্ছে যে বিজেপি নাকি হুমকি দিচ্ছে, বিজেপি কারোকে হুমকি দিচ্ছে না। দেশের আইন বলছে যদি বিএলও, ইআরও, এইআরও ঠিকভাবে কাজ না করে তাদের জেল হতে পারে। বিজেপি যাতে তাদের পরে চলে যায়। পরিষ্কার কথা হচ্ছে যে বিজেপি এতদিন মুখপত্র হয়ে দাঁড়াচ্ছিল নির্বাচন কমিশনের, এখন তারা নিজেরাই নির্বাচন কমিশনকে অভিযুক্ত করছে। তার মানেটা কি? তাদের যে চিত্রনাট্য, তাদের যে স্ট্র্যাটেজি, সেটা ফেল করেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে আপনি আপনারা আগে বলুন না, এতগুলো সিএ ক্যাম্প হলো, আপনারা তালিকা প্রকাশ করুন কতজনকে নাগরিকত্ব দিয়েছেন, প্রকাশ করুন কতজন উদ্বাস্তু হিন্দুকে বিগত 5 বছরে নাগরিকত্ব দিয়েছেন, সেই তালিকা নেই। তার কারণ হচ্ছে কাউকে দেয়নি তো। সিএ এর বিরোধিতা কেন কি উদ্বাস্তু হিন্দু এদের নাগরিকত্ব পাবে না? এইটা পরিষ্কার। আমরা
রাজনীতির তর্ক বিতর্ক চলতে থাকবে, তবে সময় কিন্তু হাতে আমাদের নেই, সময় নেই এসআইআর এর ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেটেরও, অর্থাৎ 4 তারিখে শেষ, 9 তারিখে খসড়া। আমাদের সবার নজর থাকবে খসড়ার দিকে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কৃষাণু মিত্র এবং তন্ময় মুখোপাধ্যায় দুজনকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।